জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব স্মৃতিচারণ। লিখছেন শ্রী বলাইচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জয় গুরু। কিন্তু পাঠ শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি, গত বুধবারের কুইজের সঠিক উত্তরগুলি। ঠাকুরকে স্বপ্নে একাক্ষরী মন্ত্র দিয়েছিলেন ঠাকুরের জ্ঞানীগুরু স্বামী সচ্চিদানন্দ সরস্বতী। মা অন্নপূর্ণা ঠাকুরকে বলেছিলেন, তোমার পরব্রহ্ম জ্ঞান লাভ হয়েছে, কিন্তু অপর ব্রহ্মের জ্ঞান তুমি লাভ করতে পারো নাই। ভাব বা লীলা জগৎ তোমার নিকট এখনো অজ্ঞাত থেকে গেছে, কাজেই তুমি অপূর্ণ ভাবের সাধনা করো। অভয়বাণীর বাণীগুলি নেওয়া হয়েছে ঠাকুরের সমস্ত লিখিত চিঠি থেকে। প্রশ্নগুলির সঠিক উত্তর দিয়েছেন শ্রী শিবনাথ রায়চৌধুরী কলকাতা থেকে এবং শ্রী সৌভিক পাণ্ডে বীরভূমের দুবরাজপুর থেকে। পরের প্রশ্নগুলির জন্য বুধবারের শর্টসে চোখ রাখুন। শুরু করছি আজকের পাঠ। আসামবঙ্গীয় সারস্বত মঠের বর্তমান প্রজন্ম এবং ভুবনানন্দজির অবশিষ্ট সতীর্থ ও গুরু ভাই বোনদের প্রতি শ্রীমৎ ভুবনানন্দ সরস্বতী মহারাজ সম্পর্কে আমার কিছু নিবেদন। ভুবনানন্দজি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের কথা কোনো কিছুই লিখে যাননি, কিংবা শতপ্রবৃত্ত হয়ে কারো কাছে বলেনও নাই। তার এবং ঠাকুরের মধ্যে সম্পর্কের কথা কিছু কিছু আমরা জানতে পারি কোনো কোনো ভক্তের জবানে। শ্রী শ্রী ঠাকুর স্থূলদেহে বর্তমান থাকতে হরিদাস ব্রহ্মচারী ও ভুবন ব্রহ্মচারী ছিলেন একান্তভাবে ঠাকুরের সেবক। 10 নামা সন্ন্যাসী সম্প্রদায়ভুক্ত আসামবঙ্গীয় সারস্বত মঠ, কিন্তু এরা দুজনে অত্যাশ্রমী শ্রী শ্রী ঠাকুরের সেবকরূপে এবং দীর্ঘ সাহচর্যে মঠাশ্রমের নিয়মবিধির বাইরে ছিলেন। এরা ঠিক মঠাশ্রমের সেবক নন, ঠাকুরের সেবক, তার নিজস্ব পরিচারক। একথা শ্রী শ্রী ঠাকুর স্থূলদেহে থাকাকালীন অন্তেবাসী সন্ন্যাসী ব্রহ্মচারী এবং গৃহস্থ ভক্তমণ্ডলীর অনেকেই জানতেন। হরিদাসকে সঙ্গে করে শ্রী শ্রী ঠাকুর এলেন শ্রীক্ষেত্রে নির্জনবাসের উদ্দেশ্যে। ঠিক 500 বছর আগে যেমনটি এসেছিলেন আর এক হরিদাসকে সঙ্গে নিয়ে শ্রীমন মহাপ্রভু। হরিদাস ব্রহ্মচারী ঠাকুর সভা থেকে বঞ্চিতের হাহাকার নিয়ে অভিমান ভরে পুরুষোত্তমের পরিসরে ঠাকুরকে ছেড়ে চলে গেলেন অন্নপূর্ণা সোনার কাশিতে। ঠাকুরের বিরহ জ্বালা সইতে না পেরে সেখানেই তিনি 1336 বঙ্গাব্দে চলে গেলেন মরণের পরপারে, ঠাকুরের নিত্যলোকে। হয়তোবা অপেক্ষা করতে থাকেন আবার কবে ঠাকুর সভার অধিকার পাবেন সেই আশা নেই। আর ভুবন ব্রহ্মচারী শ্রী শ্রী ঠাকুর স্থূলদেহে থাকা পর্যন্ত তার সেবা পরিচর্যা করার সুযোগ তিনি পেয়েছিলেন। ঠাকুরের একান্ত অনুগত বিশ্বস্ত পরিচারক হওয়ার যোগ্যতাও অর্জন করেছিলেন। ঠাকুর কোথাও ভ্রমণে গেলে সর্বাগ্রে ডাক পড়ত তার। প্রবীণ শিষ্য ভক্তদের অনেকেই এখন গতাসু। তাদের অনেকের মুখেই শুনেছি, ভুবনদা এলেন না তো যেন ঠাকুর এলেন। ঠিক যেমন ফেউ আসে বাঘের আগে। আলিপুরদুয়ারের ঈশ্বর শিবদয়াল পাল এবং কলিকাতার ঈশ্বর নরেশচন্দ্র পাগড়াশির কাছে ভুবন ও হরিদাস ব্রহ্মচারীর ঠাকুর সেবা প্রসঙ্গে ভুবনের সেবা যেমন সন্তানের প্রতি পিতার সেবা, হরিদাসের সেবা যেমন স্বামীর প্রতি স্ত্রীর সেবা। শ্রী শ্রী ঠাকুরের এই উক্তিটিও শুনেছিলাম। ভুবনানন্দজির ঠাকুর প্রীতি কিংবা তার প্রতি শ্রী শ্রী ঠাকুরের নির্ভরতা যে কত গভীর ছিল তার অনেক কথাই ধরা আছে নীলাচলে ঠাকুর নিগমানন্দ, শ্রী শ্রী নিগমানন্দ স্মৃতি এবং বগুড়া স্মৃতি গ্রন্থে। প্রাকৃত ও অপ্রাকৃতের বেনুনিতে ঘটনাবহুল জীবন ঠাকুর মহারাজের। এই ঘটনাবহুল জীবনের প্রত্যক্ষ সাক্ষীদের মধ্যে যাদের নাম স্মরণ করা যায় তারা হলেন শ্রীমৎ স্বামী চিদানন্দ সরস্বতী, শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারী, শ্রী যজ্ঞেশ্বর বিশ্বাস এবং শ্রীমৎ ভুবনানন্দ সরস্বতী। শ্রদ্ধেয়া নারায়ণী দেবীর প্রশ্নে শ্রীমৎ রামানন্দজি জানিয়েছিলেন, সব কথা বলা তার পক্ষে সম্ভব নয়। আবার দেখি শ্রী শ্রী ঠাকুরের প্রথম চরিতাখ্যান প্রণেতা যজ্ঞেশ্বর বিশ্বাস সখেদে বলেছেন, যাও জানি তাও ঠাকুরের নিষেধ থাকায় লেখা গেল না। শ্রী শ্রী ঠাকুর সম্পর্কিত শ্রীমৎ সত্যচৈতন্যের প্রশ্নোত্তরে শ্রীমৎ অনির্বাণজিকেও বলতে শুনলাম, সব কথা বলতে পারলাম না। আগেই বলেছি, শতপ্রবৃত্ত হয়ে ভুবনানন্দজি কোনো ঠাকুর প্রসঙ্গ করতেন না, হাকিমের হুকুম নাই। এই একটা মাত্র সংক্ষিপ্ত উত্তরে ঠাকুর প্রসঙ্গ এড়িয়ে যেতে চেষ্টা করতেন তিনি। তবুও আমার মতো কোনো অত্যুৎসাহীকে ঠাকুর প্রসঙ্গে কথার ফাঁকে দু একটা ঘটনা হয়তো বলে ফেলতেন। ভাবতে আশ্চর্য লাগে যে এদের সকলেরই কথা কেন এক সুরে বাঁধা, এর রহস্য কী? যাই হোক,
একদিন কিন্তু হালি শহরে পুরাতন প্রচার বিভাগের ঘরে বসে অনর্গল ঘণ্টা তিনেক শ্রী শ্রী ঠাকুরের জীবনের বহু অপ্রাকৃত তথ্যের বর্ণনা করছিলেন ভুবনানন্দজি। সেই আসরে তখন উপস্থিত ছিলেন সদ্য সমাপিত চাতুর্মাস্য ব্রতধারী মণ্ডিত মস্তক আর্যদর্পণ পত্রিকার সম্পাদক আশ্রমাধ্যক্ষ সত্যচৈতন্য ব্রহ্মচারী, প্রচার বিভাগের কর্মকর্তা স্বামী সিদ্ধানন্দ সরস্বতী, ঋষি বিদ্যালয়ের পরিচালক শ্রীমৎ শ্যাম চৈতন্য ব্রহ্মচারী, আর ছিলেন নৈহাটির ঋষি বঙ্কিম পাঠাগার স্থাপনের উদ্যোগী 3 কর্মকর্তা। নৈহাটির আগন্তুকগণ চলে যাওয়ার পর স্বামী সিদ্ধানন্দ মহারাজ স্বামী ভুবনানন্দ মহারাজকে অনুরোধ করেছিলেন, ভুবনদা, তুমি যে ঘটনাগুলির উল্লেখ করলে সেগুলি তুমি তোমার ভাষাতেই আমাকে লিখে দাও, আমি এর সাহিত্য রূপ দেব। না, ভুবনানন্দজি তার সেই অনুরোধ রক্ষা করেন না। আমি নিজেও বহুবার তাকে অনুরোধ করেছিলাম ঠাকুর সম্পর্কে কিছু লিখতে, কিন্তু তার সেই এক কথা, হাকিমের হুকুম নেন। বুঝলাম এভাবে তাকে দিয়ে ঠাকুর সম্বন্ধে কিছু লেখানো যাবে না। তখন অন্য পথ ধরলাম, অনুরোধ করলাম নিজের জীবন কথা লিখতে। তার উত্তরে তিনি বললেন, সে তো একই কথা, আমার কথা লিখতে গেলে ঠাকুরের কথা এসেই যাবে, আর তাতে সাধারণ ভক্তগণ ভাববে আমি আত্মপ্রচারে নেমেছি। তবুও কিছু কাগজ, একটা নতুন কলম এবং 1-2 হাত সুলেখা কালি তার কাছে রেখে এলাম। কিন্তু দুর্ভাগ্যের কথা, তার দেহত্যাগ পর্যন্ত তিনি 1 বিন্দু কালিও খরচ করেন না। পরবর্তীকালে আদ্রা শ্রী শ্রী নিগমানন্দ সেবাশ্রম, যেখানে তিনি তার বতির ভতা প্রভু সাক্ষী নৈবাস শরণল সহিত এর চরণে চির বিশ্রান্তি লাভ করেছেন, সেখান থেকে বিবর্ণ কাগজগুলি নিয়ে আসি। আমি ভুবনানন্দজির চরিত ব্যাখ্যান করছি না, আমি শুধু বলতে চাই যে তিনি শ্রী শ্রী ঠাকুরের প্রিয় সেবক এবং ব্যক্তিগতভাবে ঠাকুর তার অপটু দেহখানি নিয়ে খুবই নির্ভরশীল ছিলেন ভুবনানন্দজির ওপর। এ কথা প্রমাণ করা যায় ঠাকুরের বিভিন্ন শিষ্যভক্তের লিখিত গ্রন্থগুলি থেকে। আমি আগেই বলেছি যে আমি তার জীবন কথা লিখছি না, তবে সামান্য 2-4টি ঘটনা যা আজও ছাপার অক্ষরে প্রকাশ পায় না, অথচ প্রবীণ অন্তেবাসী ও শিষ্যভক্তরা সকলেই জানতেন। তাদের প্রমুখাত বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো ঘটনাগুলির কিছু কিছু শুনেছেন। শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজের কথা অনেকেরই হয়তো স্মরণ আছে। গার্হস্থ জীবনে তিনি ছিলেন ব্রিটিশ শাসিত ভারতের পুলিশের একজন নীতিপরায়ণ দক্ষ প্রশাসক। তার প্রথম জীবনের সেই নীতিপরায়ণতা এবং শৃঙ্খলাবোধ পরবর্তী জীবনে অর্থাৎ সন্ন্যাশ্রমে কিছুমাত্র কম ছিল না। জোর পাগড়িতে আশ্রম স্থাপিত হবে। আশ্রমের জমি জায়গা খরিদ করেছেন শ্রী শ্রী ঠাকুরের একনিষ্ঠ ভক্ত এবং শিষ্য গুরুচরণ দেবরায়কর। শ্রী শ্রী ঠাকুর আশ্রম প্রতিষ্ঠা কার্য সমাধা করতে পাঠালেন প্রজ্ঞানন্দজিকে। প্রজ্ঞানন্দজি এসে প্রথমেই দেখতে চাইলেন জায়গা জমির কাগজপত্র। কোনো একটা প্রশাসনিক অসুবিধার দরুন আশ্রমের জন্য খরিদ করা জমি জায়গা গুরুচরণদার নামে করতে হয়েছিল। প্রজ্ঞানন্দজি বেঁকে বসলেন। গুরুচরণদার নামে খরিদ করা জায়গায় তিনি আসামবঙ্গীয় সারস্বত মঠের অধীনে কোনো আশ্রম হতে দিতে রাজি নন। ঠাকুর সব শুনে তাকে বলেছিলেন, দেখো, আশ্রম হওয়াটাই বড় কথা, থাক না জমি ওর নামে, ওর প্রজা হয়ে থাকতেও আমার আপত্তি নাই। উত্তরেই প্রজ্ঞানন্দজি বলেছিলেন, শ্রী নিগমানন্দ সরস্বতী গুরুচরণের প্রজা হয়ে থাকতে পারেন, কিন্তু প্রজ্ঞানন্দ সরস্বতী তা পারেন না। এই ছিলেন আমাদের প্রজ্ঞানন্দ সরস্বতী মহারাজ। তার অদ্ভুত কর্মকুশলতা, চারিত্রিক দৃঢ়তা এবং নীতিজ্ঞান ঠাকুরকে মুগ্ধ করেছিল। প্রজ্ঞানন্দ মহারাজ সম্বন্ধে অনেক কথাই তুলে ধরেছেন সিদ্ধানন্দ মহারাজ তার বগুড়া স্মৃতিগ্রন্থে। এই প্রজ্ঞানন্দ মহারাজ যখন শ্রী শ্রী ঠাকুরের প্রদত্ত ক্ষমতা বলে মঠাশ্রমের কর্তৃত্ব পান, তখন তিনি মঠের বহিরঙ্গ সংস্কারের সঙ্গে সঙ্গে অন্তেবাসী অনেকের অনেক কিছুই সংস্কার সাধন করেছিলেন, অর্থাৎ অন্তেবাসীদের মধ্যে নীতিবোধ এবং শৃঙ্খলাবোধও ফিরিয়ে এনেছিলেন। সারস্বত মঠাশ্রম শঙ্করাচার্য প্রবর্তিত 10 সন্ন্যাস আশ্রম। সনাতন ধর্মের ঋষিধারার আশ্রম এটি নয়, পরন্তু মুনিধারার আশ্রম। এ প্রখরবোধ বৈদিক ধারায় সন্ন্যাসপ্রাপ্ত প্রজ্ঞানন্দজির ছিল। তাই দেখি যারা তার সেই কড়া নিয়ম শৃঙ্খলা মেনে চলতে অপারগ ছিলেন, তাদের তিনি মঠ থেকে চলে যাওয়ার সদর দরজা দেখিয়ে দিতেন। আগেই বলেছি, ভুবনানন্দজি ও হরিদাস ব্রহ্মচারী ছিলেন ঠাকুরের সেবক। তারা মঠাশ্রমের নিয়ম শৃঙ্খলার ধারা বিশেষ কিছুই জানতেন না বা মেনে চলতেও পারতেন না। হরিদাস ব্রহ্মচারী তো এখন আর নাই, কিন্তু আছেন নলিনাক্ষ ব্রহ্মচারী। ইনি ভৈরবী মায়ের সেবক।
ইনিও মঠাশ্রমের নবপর্যায়ের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে এদেরও সমগোত্রীয়। যাই হোক, প্রজ্ঞানন্দজি অন্য আরও সেবকদের মতোই ভুবনানন্দ ও নলিনাক্ষ ব্রহ্মচারীর প্রতি নির্দয় এবং মঠ থেকে এদের বহিষ্কারের সংকল্পের কথা জানালেন। শ্রী শ্রী ঠাকুর উত্তরে প্রজ্ঞানন্দজিকে জানালেন, ভুবনকে না হলে আমার চলবে না, আর নলিনাক্ষকে না হলে ভৈরবী মায়ের চলবে না। সুতরাং ওদের দুজনকে বাদ দিয়ে আর যাকে খুশি রাখো বা বহিষ্কার করো। একথাও তৎকালীন প্রতিটি অন্তেবাসী সকল সন্ন্যাসী, ব্রহ্মচারী এবং গৃহস্থ মাত্রেই জানতেন। তারা আরও জানতেন যে একদা মঠ থেকে ভুবনানন্দজিকে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং রামানন্দ ব্রহ্মচারী এবং চিদানন্দ মহারাজ মারফত খবর পাঠিয়ে ভক্ত সম্মেলনীতে যোগদান করতে আদেশ করেন। অনুতপ্ত ভুবনানন্দজি সে আদেশ অমান্য করেন নাই এবং যথারীতি সম্মেলনীতে এসে অন্তেবাসীদের জন্য নির্বাচিত বাসস্থানে স্থান গ্রহণ করেন। কিন্তু অন্তেবাসীদের সঙ্গে মঠত্যাগী কাউকে থাকতে দিতে নারাজ প্রজ্ঞানন্দজি। তার স্পষ্ট কথা, ভুবনের এখানে স্থান হবে না, সে থাকবে গৃহস্থ ভক্তদের জন্য নির্মিত আবাসে। অগত্যা অন্য কোনো উপায় না দেখে ভুবনানন্দজি ঠাকুরের শরণাপন্ন হলেন। সব শুনে শ্রী শ্রী ঠাকুর তাকে আশ্বাসিত করলেন এই বলে, তুই আমার কাছেই থাকবি তুমি। স্বেচ্ছা নির্বাচিত ভুবনানন্দজি আবার ঠাকুর সেবার অধিকার ফিরে পেলেন। কী আশ্চর্য! ঠাকুরের জীবনীকার অথবা মঠের ইতিহাস লেখকরা কিন্তু খুব সযত্নে এ কথা এড়িয়ে গেছেন। মহতের কৃপা পাওয়া যদি নিসীম সৌভাগ্য হয়, তবে ভুবনানন্দজির সেই সৌভাগ্য হয়েছিল। ছিঁড়ে যাওয়া অভিমানী ছেলের অন্তর শ্রী শ্রী ঠাকুর বুঝতেন। তাই যখন কোনোভাবেই মঠাশ্রমে রাখতে পারেন না, তখন বলতেন, যা তুই কোনো বড় ভক্ত গৃহস্থ বাড়িতে ঘুরে ঘুরে থাক, আবার আমার যখন দরকার হবে তোকে ডেকে নেব। শ্রী শ্রী ঠাকুরের স্থূলদেহ বর্তমান থাকা পর্যন্ত এমনইভাবেই চলত ভুবনানন্দজির জীবনধারা। তিনি যখন যেখানেই থাকতেন, তা সে গৃহস্থ বাড়ি হোক বা মঠাশ্রমই হোক, সে স্থানের ভালো ভালো যা কিছু ফল, এমনকি আমিষ জাতীয় বস্তুও সুযোগ পেলেই ঠাকুরের নামে পার্সেল করে পাঠাতেন। এ কথাগুলি আমি শুনেছি স্বয়ং ভুবনানন্দজি এবং সুরবালা মায়ের কাছ থেকে। এমনই ছিল তার ঠাকুরের প্রতি ভালোবাসা। আরও শুনেছি শ্রী শ্রী ঠাকুর নাকি অসুস্থ অবস্থায় একবার মধ্য বাংলা সারস্বত আশ্রমে আসেন, সঙ্গে সেবক ভুবনানন্দ। ডাক্তারের নির্দেশে নিরামিষ আহার যথাসম্ভব বর্জন করতে হবে ঠাকুরকে। আশ্রম, সেখানে তো নিরামিষ ছাড়া আমিষ সম্ভব নয়। ভুবনানন্দজি তখন স্থানীয় এক গুরু ভাইয়ের বাড়িতেই শ্রী শ্রী ঠাকুরের ভোগের ব্যবস্থা করলেন। এসব ইতিহাস খুব কম লোকই জানতেন। যারা জানতেন তাদের অনেকেই এখন ঠাকুরের নিত্যলোপী। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।